Assalamu alaikum, dear friend. Today I will discuss the self-assessment of worker treatment part. Today's questions are very easy. There are no confusing questions here. I will take short time to complete this video. I will discuss all the questions in Bengali for our better understanding. Now I will discuss all the questions one by one. First question. Does the employer use any other coercive tactics to force worker to work? শ্রমিকদেরকে জোর করিয়ে কাজ করানোর জন্য কি কোনো জবরদস্তিমূলক কৌশল অবলম্বন করা হয়? অ্যান্সার হবে নো। জোর করে কাজ করানোর জন্য কোনো ধরনের জবরদস্তিমূলক কৌশল অবলম্বন করা হয় না। কোশ্চেন 2, have any cases of violence or threat of violence to intimidate workers and force them to work occurred at the workplace? কর্মক্ষেত্রে কি কর্মীদের ভয় দেখানো এবং কাজ করতে বাধ্য করার জন্য সহিংসতা বা সহিংসতার হুমকির কোনো ঘটনা ঘটেছে কি? অ্যান্সার হবে নো, এরকম কোনো ঘটনা ঘটেনি। 3 নম্বরে, have any cases of threat such as reporting to authorities, deportation or threat against worker, family, close associate or cancellation of visa or other documents, work permit, residence permit occurred in order to force migrant worker to stay at the job? মানে অর্থ হলো অভিবাসী শ্রমিকদেরকে কাজে রাখার জন্য তার অথরিটিকে রিপোর্ট করা অথবা তার থ্রেট এগেইনস্ট এ ওয়ার্কার, ফ্যামিলি, ক্লোজ অ্যাসোসিয়েট অথবা তার পরিবারের সদস্যদেরকে অথবা নিকটবর্তী সহকর্মীদেরকে থ্রেট দেওয়া, ক্যান্সেলেশন অফ ভিসা বাতিল করা, আদার ডকুমেন্টস লাইক ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, ওয়ার্ক পারমিট কাজের পারমিট বাতিল করা, বসবাসের যে পারমিট বাতিল করা, এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে কি? মানে হলো যে অভিবাসী শ্রমিকদেরকে কাজে রাখার জন্য এই ধরনের এই থ্রেটমূলক কোনো ঘটনা ঘটেছে কি? এটা হবে নো, এ ধরনের কোনো থ্রেটমূলক ঘটনা ঘটেনি। কারণ অধিকাংশ ফ্যাক্টরিতেই কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার নাই, সবই হলো বাংলাদেশের শ্রমিক। যদিও থেকে থাকে তাহলে তাদেরকে কাজে স্থায়ী কাজে বহাল রাখার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 4 নম্বরে, have worker been forced to work as a disciplinary measure or as punishment for participation in a strike? মানে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য শাস্তি হিসেবে বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কি জোর করে কাজ করানো হচ্ছে? না, অ্যান্সার হবে নো। ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য, বৈধ ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য কাউকে কোনো পানিশমেন্ট প্রদান করা হয় না। 5 নম্বরে, are worker restricted from leaving the workplace in order to force them to work? Are worker restricted from leaving the workplace in order to force them to work? মানে জোর করে কাজ করানোর জন্য তাদের কর্মস্থল থেকে ত্যাগ করার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে? আর ওয়ার্কার রেস্ট্রিক্টেড, কোনো বাধা রয়েছে? লিভিং দ্য ওয়ার্ক প্লেস, কর্মস্থল ত্যাগ করা, ইন অর্ডার টু ফোর্স দেম টু ওয়ার্ক, জোর করে কাজ করানোর জন্য না। কারণ তারা কাজ করতে আসবে একটা নির্দিষ্ট সময় এবং কাজ শেষ হওয়ার পরে তারা তাদের আবাসস্থলে চলে যাবে, বাড়িতে চলে যাবে, এক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করা হয় না। অ্যান্সার হবে নো। আর ওয়ার্কার ফ্রি টু কাম অ্যান্ড গো ফ্রম দ্য ডরমেন্টরিজ অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক অর জোন ইন হুইচ দ্য ফ্যাসিলিটি ইজ লোকেটেড? মানে কারখানাটি বা ফ্যাসিলিটি যেখানে, যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা জোনে অবস্থিত, সেখানে কি সহজে যাওয়া আসা করার মতো স্বাধীনতা তাদের রয়েছে? অবশ্যই রয়েছে। কারণ শ্রমিকরা তার নির্দিষ্ট একটা সময় ফ্যাক্টরিতে কাজে আসবে এবং কাজ করার শেষে সে তার গন্তব্যে চলে যাবে, এই স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে। এখানে কাম অ্যান্ড গো, আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করা হয় না। 7 নম্বরে, ডু ওয়ার্কার কিপ all of their original personal document such as birth certificate, passport, work permit and ID card? Do worker keep all of their original personal document? শ্রমিকরা কি তাদের ব্যক্তিগত অরিজিনাল পার্সোনাল ডকুমেন্ট, ব্যক্তিগত মেইন যে ডকুমেন্টগুলো কি রাখে চাকরির ক্ষেত্রে? না। শ্রমিকরা যখন চাকরি নেয় তাদের যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট অথবা ওয়ার্ক পারমিট যেটা থাকুক না কেন, সেটা তার ফটোকপি জমা দিয়ে চাকরি নেয়। এক্ষেত্রে কোনো শ্রমিকদের কাছ থেকে অরিজিনাল ডকুমেন্ট কিপ করা হয় না। অ্যান্সার হবে নো। শ্রমিকরা রাখে না, আর এমপ্লয়ার নিয়োগকর্তাও শ্রমিকদের কাছ থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টস রাখে না। প্রয়োজন হলে অরিজিনাল ডকুমেন্ট চেক করার জন্য চাইতে পারে, কিন্তু কিপ করার জন্য কখনোই নিয়োগকর্তা বা এমপ্লয়ার
অরিজিনাল ডকুমেন্ট চায় না, অ্যান্সার হবে নো। 8 নম্বরে, হ্যাভ ওয়ার্কার বিন ডিনাই অ্যাক্সেস টু এনি অফ দ্যার অরিজিনাল পার্সোনাল ডকুমেন্ট such as birth certificate, passport, work permit and ID card when they need them? যখন শ্রমিকদের প্রয়োজন তাদের এই বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট, তখন তাদের এটা পেতে কি তাদের কোনো সমস্যা হয়? এটা হওয়া উচিত ছিল নট অ্যাপ্লিকেবল। কারণ হলো নিয়োগকর্তা এমপ্লয়ার কোনো অরিজিনাল ডকুমেন্ট রাখেন না, তাহলে শ্রমিকদের যখন প্রয়োজন হবে তখন তাদেরকে দেওয়া হয় না বা দিতে বাধার সৃষ্টি করা হয় না, হয় কিনা এরকম কোশ্চেন আসার দরকারই নেই। তারপরে অ্যান্সার হবে নো, কারণ শ্রমিকরা যখন তাদের প্রয়োজন তখন তাদের অরিজিনাল ডকুমেন্ট নিতে পারে। আর যদি নট অ্যাপ্লিকেবল থাকতো তাহলে নট অ্যাপ্লিকেবলটাই সঠিক অ্যান্সার হতো, যেহেতু নট অ্যাপ্লিকেবল নাই তাহলে অ্যান্সার দেবো আমরা নো। 8 নম্বরে, our facility practice fail to comply with any legal requirement not covered elsewhere regarding forced labor in worker treatment. অর্থ হলো আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল, ফ্যাসিলিটি অনুশীলনে কি ব্যর্থ টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট, মেনে চলতে আইনি প্রয়োজনীয়তা, নট কভার এলস রিগার্ডিং ফোর্স লেবার, ফোর্স লেবার সম্পর্কিত যে বিষয়গুলো আছে এর বাইরেও যদি ফোর্স লেবার সম্পর্কিত আইনে কোনো বিষয় থাকে সেগুলো মানতে কি ফ্যাসিলিটি ব্যর্থ? না, ফ্যাসিলিটি মানতে ব্যর্থ না, অ্যান্সার হবে নো। মানে ফোর্স লেবার সম্পর্কিত আইনে যতগুলো বিষয় আছে সেগুলো ফ্যাসিলিটি মেনে থাকেন। 10 নম্বর, হ্যারাসমেন্ট, have there been any cases of physical, verbal, psychological harassment, violence or abuse? মানে শারীরিক, মানসিক, মৌখিক হয়রানির মতো কোনো ঘটনা ঘটেছে? have there been any cases, কোনো ঘটনা ঘটেছে ফিজিক্যালি, শারীরিক, মৌখিক এবং মানসিক হ্যারাসমেন্টের কোনো ঘটনা ঘটেছে? অ্যান্সার হবে নো, এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি ঘটে থাকে তাহলে ইয়েস দেবেন, সে সংখ্যা কয়টা তাও উপরে কোশ্চেন আসবে। তবে যদি ঘটে থাকে তবে সেটা রিমেডিয়েশন কিভাবে করেছেন সেটার প্রপার ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে। ফিজিক্যাল, ভার্বাল হ্যারাসমেন্ট হতেই পারে, যদি হয়ে থাকে তাহলে কি ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করেছেন টোটাল ডকুমেন্টস কিপ করবেন এবং এখানে ইয়েস দেবেন এবং পরবর্তীতে কোশ্চেন আসতে পারে যে কতগুলো ঘটনা ঘটেছে সেই সংখ্যাগুলো বসাবেন। আর নো দিলে আর কোনো কোশ্চেন আসবে না। Does the facility have effective remediation process in place to address cases of harassment abuse? হ্যারাসমেন্ট অ্যাবিউজের মতো ঘটনা অ্যাড্রেস করার জন্য কি কোনো ইফেক্টিভ রিমেডিয়েশন প্ল্যান রয়েছে? অ্যান্সার হবে ইয়েস। অবশ্যই আমাদের হ্যারাসমেন্ট অ্যাবিউজের মতো ঘটনা ঘটলে সেটা কিভাবে অ্যাড্রেস করবে এবং কিভাবে রিমেডিয়েশন করবে সে সম্পর্কে একটা পলিসি প্রসিডিউর রয়েছে। ইফ ইয়েস প্লিজ ডিসক্রাইব দ্য প্রসেস। তাহলে অ্যাড্রেস করার প্রসেসগুলো কি কি? And address core facility has proper grievance channel to address this issue, like hotline, grievance box, anti-harassment committee to established to mitigate this issue. If necessary, facility can disciplinary action নিতে পারে। ওকে, সিকিউরিটি পার্সোনাল নিয়ে কথা আছে। 12 নম্বর কোশ্চেন, does the facility employer সিকিউরিটি পার্সোনাল অনসাইট? নিয়োগকর্তার কি অনসাইট সিকিউরিটি ব্যক্তি আছেন? অবশ্যই আছে, মানে নিজস্ব সিকিউরিটি আছে কিনা সেটা জানতে চেয়েছেন। অবশ্যই নিয়োগকর্তার নিজস্ব সিকিউরিটি আছে। যদি এখানে থার্ড পার্টি সিকিউরিটি থাকে তাহলে নো দেবেন এবং কোন ধরনের সিকিউরিটি ব্যবহার করে সেটা দিয়ে দেবেন। অনেকের আবার থার্ড পার্টি সিকিউরিটি ব্যবহার করে থাকতে পারেন, G4S বা আদার্স যে কোম্পানি আছে তাদের কাছ থেকে অনেকে থার্ড পার্টি সিকিউরিটি নিয়োগ দিয়ে থাকেন, তারা অ্যান্সার দেবেন নো। আর যাদের নিজস্ব সিকিউরিটি আছে তারা দেবেন হলো ইয়েস। ডু সিকিউরিটি পার্সোনাল ক্যারি উইপন্স? সিকিউরিটি ব্যক্তিবর্গ কি অস্ত্র ব্যবহার করেন? অনেক প্রতিষ্ঠানে আছে সিকিউরিটি মানে আর্মস নিয়ে ডিউটি পালন করেন, থাকলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। ডিসক্রিমিনেশন, 14 নম্বর কোশ্চেন, হ্যাভ দেয়ার বিন এনি কেসেস অফ হ্যারাসমেন্ট বেস, মানে প্রথমটাই কোশ্চেনটাই শুনি আর কি, হ্যাভ দেয়ার বিন এনি কেসেস অফ হ্যারাসমেন্ট, কোনো হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে কি বেস যাপন ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? রেস, জাতি, এথনিক গ্রুপ, জাতিগোষ্ঠী, স্কিন কালার, রিলিজিয়ন, ধর্ম, পলিটিক্যাল অপিনিয়ন, রাজনৈতিক মতাদর্শন, ন্যাশনাল এক্সট্রাকশন, জাতীয় বংশোদ্ভূত, সোশ্যাল অরিজিন, সামাজিক অবস্থা, ডিজেবিলিটি, অক্ষমতা, এইচএভিএস স্ট্যাটাস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌন অভিমুখিতা, জেন্ডার আইডেন্টিটি, প্রেগন্যান্সি, ম্যাটারনিটি স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এজ, ন্যাশনালিটি, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার স্ট্যাটাস। মানে জাতির কারণে, জাতিগোষ্ঠীর কারণে, পলিটিক্যাল অপিনিয়নের কারণে, স্কিন কালারের জন্য, সোশ্যাল অরিজিনের কারণে, অক্ষমতার জন্য, যৌন অভিমুখিতার কারণে, জেন্ডার আইডেন্টিটির কারণে, প্রেগনেন্সির কারণে কোনো ধরনের হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে কি? মানে আমি বাঙালি, আমি নন বাঙালি, আমি মুসলিম, আমি হিন্দু, এই সব কারণে কি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন?
অ্যান্সার হবে নো। কারণ হলো যে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, রাজনৈতিক অবস্থা, মতাদর্শ, অসুস্থ, এর উপর ভিত্তি করে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হন না। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন। তবে কি ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, কে হয়েছেন, তার এগেইনস্টে কি ব্যবস্থা নিয়েছেন, টোটাল প্রপার ডকুমেন্টস আপনাদের মেনটেন করতে হবে ডিসিপ্লিনারি অ্যাকশনের মতো। আর যদি ঘটনা না থাকে তাহলে হবে নো। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট নট কভার এলসওয়্যার রিগার্ডিং হ্যারাসমেন্ট অ্যাবিউজ, মানে ফ্যাসিলিটি কি অনুশীলনে ব্যর্থ হয়েছে টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনে যে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে হ্যারাসমেন্ট অ্যাবিউজ সম্পর্কে, এবং উপরে যে কোশ্চেনগুলো রয়েছে এর বাইরেও যদি আইনে হ্যারাসমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে সেটা কি ফ্যাসিলিটি মানতে ব্যর্থ হয়েছে, অ্যান্সার হবে নো। কারণ উপরে যে কোশ্চেন রয়েছে হ্যারাসমেন্ট অ্যাবিউজ সম্পর্কে এবং আইনে যে বিষয়গুলো রয়েছে সবগুলোই ফ্যাসিলিটি মানতে সক্ষম, ব্যর্থ নয়। কোশ্চেন নাম্বার 16, হ্যাভ দেয়ার বিন কেসেস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে কোনো ঘটনা ঘটেছে, যদি ঘটে থাকে তাহলে ইয়েস দেবেন। তাহলে কি ধরনের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সে ডকুমেন্ট রাখবেন, না ঘটলে নো দেবেন। হ্যাভ রেস, এথনিক গ্রুপ, স্কিন কালার, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন, ন্যাশনাল এক্সট্রাকশন, সোশ্যাল অরিজিন, ডিসেবিলিটি, এইচআইভি স্ট্যাটাস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার আইডেন্টিটি, প্রেগন্যান্সি, ম্যাটারনিটি স্ট্যাটাস, মেন্টাল স্ট্যাটাস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এজ, ন্যাশনালিটি, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার status been a factor in decision regarding promotion or access to training, মানে কোনো ওয়ার্কারের পদোন্নতি এবং কোনো প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে উপরের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে কি প্রভাব ফেলে, বিন এ ফ্যাক্টর ইন ডিসিশন, এই বিষয়গুলোর ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে, মানে কি প্রমোশন দেবো কি দেবো না, এই ক্ষেত্রে কি জাতি দেখা হয় যে কোন জাতির দেখে নেই তাহলে প্রমোশন দেবো, কোন ধর্মের দেখে নেই, যদি দেখি হিন্দু তাহলে প্রমোশন দেবো, যদি দেখি মুসলমান তাহলে প্রমোশন দেবো না। আচ্ছা ইনি স্কিন কালার কিন্তু ফর্সা তাহলে প্রমোশনটা দিয়ে দিই, ইনি কালো প্রমোশন দেবো না, এরকম কি কোনো ঘটনা ঘটে, এর উপরে কি এইসব বিষয়ের কোনো কি প্রভাব ফেলে, না কোনো প্রভাব ফেলে না। প্রমোশন এবং তাদের ট্রেনিং এক্সেসের ক্ষেত্রে এই উপরের যে বিষয়গুলো রয়েছে কোনো কিছু এই ক্ষেত্রে প্রভাব ফেলে না। তার প্রমোশন হয় তার যোগ্যতা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটির উপর ভিত্তি করে, তার পারফরমেন্স ইভ্যালুয়েশনের ভিত্তি করে। ট্রেনিং এ অ্যাক্সেস দেওয়া হয় তার ট্রেনিং নিড অ্যাসেসমেন্টের উপর, তার ট্রেনিং প্রয়োজন হলে ট্রেনিং দেওয়া হয়। এক্ষেত্রে কোনো জাতি, কোন ধর্মের, কোন বর্ণের এটা বিবেচনা করা হয় না। 18 নম্বরে, হ্যাভ রেস, এথনিক গ্রুপ, স্কিন কালার, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন, ন্যাশনাল এক্সট্রাকশন, সোশ্যাল অরিজিন, ডিসেবিলিটি, এইচআইভি স্ট্যাটাস, সোশ্যাল ওরিয়েন্টেশন, জেন্ডার আইডেন্টিটি, প্রেগন্যান্সি, ম্যাটারনিটি স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এজ, ন্যাশনালিটি, ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার স্ট্যাটাস বিন এ ফ্যাক্টর ইন ডিসিশন রিগার্ডিং কম্পেনসেশন, কাউকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কি উপরে বিষয়গুলো কোনো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। কম্পেনসেশন, ক্ষতিপূরণ যার প্রযোজ্য সে পাবে, এই জন্য কোন ধর্মের কোন বর্ণ এটা বিবেচনা করা হয় না, ক্ষতিপূরণ যার প্রাপ্য হবে সেই পাবে। 19 নম্বরে, হ্যাভ রেস, এথনিক গ্রুপ, স্কিন কালার, রিলিজিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন, ন্যাশনাল এক্সট্রাকশন, সোশ্যাল অরিজিন, ডিসেবিলিটি, এইচআইভি এডস, সোশ্যাল ওরিয়েন্টেশন, প্রেগন্যান্সি, ম্যাটারনিটি স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এজ, মাইগ্রেন্ট ওয়ার্কার স্ট্যাটাস বিন এ ফ্যাক্টর ইন ডিসিশন রিগার্ডিং কন্ডিশন অফ ওয়ার্ক, কাজের শর্তের ক্ষেত্রে উপরে বিষয়গুলো কি একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না। তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে, কাজের শর্তের ক্ষেত্রে তার যোগ্যতা, তার অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে সে যে কাজ পাওয়ার যোগ্য তাকে সেইভাবে তাই কাজ দেওয়া হয়, এক্ষেত্রে উপরের বিষয়গুলো কোনো প্রভাব ফেলে না। এবার দেখি, হ্যাজ দ্য ফ্যাসিলিটি ফেল টু মেনটেন এনি অফ দ্য ফলোইং অফ ওয়ার্কার্স ডিউরিং অ্যান্ড আফটার ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন ছুটির সময় এবং ছুটির পরের কর্মীদের জন্য কি এই সুবিধাটি নিম্নলিখিত কোনটি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। হ্যাজ দ্য ফ্যাসিলিটি ফেল, ফ্যাসিলিটি কি ব্যর্থ হয়েছে টু মেনটেন, মেনে চলতে, এনি অফ দ্য ফলোইং অফ ওয়ার্কার্স, এই নিচের যে বিষয়গুলো আছে এগুলো মানতে কি ব্যর্থ হয়েছে, ডিউরিং সময়, কোন সময়, অ্যান্ড আফটার ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভের সময় এবং ম্যাটারনিটি লিভের পরের সময়। দেখি এবার, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তার চাকরির অবস্থা, ম্যাটারনিটি লিভে গেছে, এক্ষেত্রে তার চাকরি নাই, চাকরি চলে গেছে, এরকম কি কোনো ঘটনা ঘটেছে না। পরে বলছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেসব যেটা ঘটেছে সেটা আমরা এক্স দিয়ে অ্যাপ্লাই প্রমাণ করব, মানে হচ্ছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেটা ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা এক্স অ্যাপ্লাই করব, আর যেটার ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেনি সেটা আমরা চুজ রেখে দেবো। তো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, চাকরির অবস্থার কি কোনো পরিবর্তন ঘটছে না, চাকরি ম্যাটারনিটি ছুটি দিয়ে গেছে, এক্ষেত্রে তার চাকরি আগের মতো যা ছিল এখন তার চাকরি আছে, তাহলে এটা চুজ থাকবে, এটা আমরা এক্স দিয়ে সিলেক্ট করবো না। পজিশন, তার পজিশনে কি কোনো পরিবর্তন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে এক্স দেবো,
মানে যখন ছুটিতে গেছে, ম্যাটারনিটি লিভে গেছে, তখন তার পজিশন ছিল জুনিয়র অপারেটর। ছুটিতে গেছে, এই কারণে আমরা তার পজিশন জুনিয়র অপারেটর থেকে অ্যাসিস্ট্যান্ট অপারেটর দিয়ে দিছি। এরকম কি কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। সেক্ষেত্রে আমরা সুস্থ রাখবো। যদি ঘটনা ঘটে থাকে তাকে আমরা যদি জুনিয়র অপারেটর থেকে সহকারী অপারেটর রিসেন্টলি কিনা আমি আনি, তাহলে আমরা এক্স দেবো। অসুবিধা এরকম কোনো ঘটনা ঘটে না, কারণ ম্যাটারনিটি লিভে গেলে এই ধরনের কোনো ঘটনা ঘটানো হয় না। ওয়েজেস, তার মজুরি যা ছিল তাই। ম্যাটারনিটি লিভে যাওয়ার সময় যে মজুরি আছে, আগেও সেই মজুরি আছে, পরবর্তীতে সেই মজুরি থাকবে, এ কোনো পরিবর্তন ঘটানো হবে না। যখন তার প্রমোশনের টাইম হবে তখন তো সে অটো প্রমোশন পাবে। বেনিফিটে কোনো পরিবর্তন ঘটেছে? না, কোনো পরিবর্তন ঘটে নাই। এখন হলো যে কোনো একটা এমপ্লয়ি যদি ম্যাটারনিটি লিভে যায়, ধরেন এখন হলো মে মাস 2025, এই মে মাসে ম্যাটারনিটি লিভে গেছে, মে থাকবে, জুন থাকবে, জুলাই থাকবে ম্যাটারনিটি লিভে। এখন জুনের মধ্যে ঈদুল আজহা পড়ে গেছে, ঈদুল আজহার একটা বেনিফিট দিচ্ছেন, ঈদ বোনাস। তাহলে ম্যাটারনিটি লিভে যে গেছেন, ইনি কি ঈদ বোনাসটা পাবেন, বেনিফিটটা পাবে, না ছুটিতে আসে এই কারণে সে পাবে না? অবশ্যই পাবে, অটো তার অ্যাকাউন্টে ঈদ বোনাস চলে যাবে। এটা হলো বেনিফিটে কোনো পরিবর্তন ঘটবে না। সে চাকরি থাকা অবস্থায়, সে ডিউটি অবস্থায় যেভাবে বেনিফিট পেত, ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় সেম বেনিফিটটা পাবে। নট অ্যাপ্লিকেবল না, এটাও সুস, কারণ উপরে সবগুলো অ্যাপ্লিকেবল। নন অফ দ্য অ্যাবভ, এটা রাইট। উপরের যেগুলো আমরা দেখিয়েছি একটাও মানে আমরা প্র্যাকটিস করি না, ঠিক আছে? এটা হবে এক্স দিয়ে সিলেক্ট করতে। Does the facility include all period of maternity leave in the workers period of continuous service? ম্যাটারনিটি লিভে যতটা সময় থাকবে সেটা কি আমরা কন্টিনিউয়াস সার্ভিস হিসেবে বিবেচনা করব? ইয়েস, কন্টিনিউয়াস সার্ভিস হিসেবে বিবেচনা করব। উদাহরণস্বরূপ বলতে পারি 2025 সালের জানুয়ারিতে, 2024-25 সালের জানুয়ারিতে কেউ জয়েন করছে, এখন 2025-এর ডিসেম্বরে তার 1 বছর হবে, এবং সেই সময় গিয়ে তার ম্যাটারনিটি, সেই সময় তার ইনক্রিমেন্ট হবে, 1 বছর পূর্ণ হবে। কিন্তু এর মাঝখানে 6 মাস পর জুলাইতে গিয়ে সে 3 মাস ম্যাটারনিটি লিভ কাটিয়ে আসছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম 3 মাস লিভ কাটিয়ে আসছে, বা 4 মাস লিভ কাটিয়ে আসছে। এক্ষেত্রে তার বছরের 4 মাসের ছিল না, তাহলে তার ইনক্রিমেন্টটা কি ডিসেম্বরের পর আরো 4 মাস ওয়েট করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে তার প্রমোশন হবে না? সে লিভে থাকুক বা না থাকুক ওটা ব্যাপার না, জানুয়ারিতে জয়েন করছে, সে ডিসেম্বর ইনক্রিমেন্ট হবে। এখানে অ্যান্সার হবে যে সে জয়েন করছে জানুয়ারিতে, ঠিক ডিসেম্বরে তার ইনক্রিমেন্ট হবে। এই যে 4 মাস সে ম্যাটারনিটি লিভে ছিল, এই জন্য তাকে 4 মাস পরে ইনক্রিমেন্ট দেওয়া যাবে না, কারণ হলো এই 4 মাস সে কন্টিনিউয়াস সার্ভিস হিসেবে ছিল বলে বিবেচনা করতে হবে। এখানে সেটাই বসে। ডাজ দ্য ফ্যাসিলিটি ইনক্লুড, অন্তর্ভুক্ত করে, অল পিরিয়ড অফ ম্যাটারনিটির সমস্ত সময়টা, ইন দ্য ওয়ার্কার্স পিরিয়ড অফ কন্টিনিউয়াস সার্ভিস, একটা ধারাবাহিক সেবা হিসেবে কি সার্ভিস হিসেবে অন্তর্ভুক্ত করেছে? অবশ্যই করেছে। এই কারণেই তার ডিসেম্বরে জয়েন করছে, জানুয়ারিতে জয়েন করছে, ডিসেম্বরে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। মধ্যে যে 3 মাস ছিল না, এই জন্য তাকে ইনক্রিমেন্ট 3 মাস পরে পিছিয়ে দেওয়া হয়নি। ওকে, 27 নম্বরে, does the facility follow any of the following practice related to worker pregnancy at any time during employment? মানে চাকরি নিয়োগের ক্ষেত্রে, নিয়োগের সময় কি এই যে নিচের যে বিষয়গুলো আছে প্রেগনেন্সির ক্ষেত্রে, এই বিষয়গুলো কি প্র্যাকটিস করা হয়? যদি হয়, সিলেক্ট অল দ্যাট উইথ অ্যাপ্লাই উইথ। যদি হয়ে থাকে তাহলে এক্স দ্বারা অ্যাপ্লাই করতে বলা হয়, এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। দেখি এবার, ফ্যাসিলিটি রিকোয়ার্ড প্রেগনেন্সি টেস্ট অ্যাট এনি টাইম ডিউরিং এমপ্লয়মেন্ট, মানে চাকরি নিয়োগের সময় কি প্রেগনেন্সি টেস্ট করা হয়? যদি করে থাকেন তাহলে এক্স সিলেক্ট করবেন, আর যদি প্রেগনেন্সি টেস্ট না করেন তাহলে সুস থাকবে। তো আমরা কি করি, প্রেগনেন্সি টেস্ট করি না, তাহলে সুস থেকে যাবে। ফ্যাসিলিটি রিকোয়ার দ্য ইউজ অফ কন্ট্রাসেপটিভ অ্যান্ড আদার ফর্ম অফ বার্থ কন্ট্রোল অ্যাট এনি টাইম ডিউরিং এমপ্লয়মেন্ট, নিয়োগের সময় কি শ্রমিকদের কন্ট্রাসেপটিভ, গর্ভনিরোধক অথবা বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়? না, হয় না। তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করি না, এটাকে চুজ থাকবে। যদি আমরা এটা করে থাকতাম তাহলে এক্স দিতাম। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটা না, রাইট। উপরে যে দুইটা রয়েছে একটা আমরা প্র্যাকটিস করি না, এটা হবে এক্স। Has the facility made accommodation arrangement for physical disabled personnel? শারীরিক অক্ষম ব্যক্তিদের জন্য কি আমরা বাসস্থানের ব্যবস্থা করি? নো, করি না, কারণ যারা শারীরিকভাবে অক্ষম এদের জন্য বাসস্থানের ব্যবস্থা নাই। হ্যাঁ, অনেক ফ্যাক্টরি থাকতে পারে, যারা ডিসেবল পার্সন তাদের জন্য ডরমেটরি আছে, তারা এখানে থাকবে, তাদের দেখভাল করবেন, ফ্যাসিলিটি এরকম যদি হয়ে থাকে তারা ইয়েস দেবেন, আর যাদের নাই তারা নো দেবেন। আর দ্য ফ্যাসিলিটি প্র্যাকটিস অ্যারাউন্ড মেকিং অ্যাকোমোডেশন ফর ফিজিক্যাল ডিসেবল পার্সোনাল ইন লাইন উইথ রিকোয়ারমেন্ট, মানে আইনে প্রয়োজনীয়তা অনুযায়ী কি যারা শারীরিকভাবে অক্ষম রোগীদের জন্য কি
মানে বাসস্থানের ব্যবস্থা করে থাকেন, এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। কারণ আইনে কোথাও বলা নাই যে ডিজেবল, শারীরিকভাবে ডিজেবল শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, আইনে বলা নাই, ঠিক আছে, এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। হাউ মেনি ওয়ার্কার বিকাম ডিজেবল ফর হোয়াটএভার রিজন, কতগুলো ডিজেবল ওয়ার্কার আপনার আছে, হোয়াটএভার রিজন, যে কোনো কারণে ডিজেবল হতে পারে, এটা ডিজেবল অবস্থায় শ্রমিক জয়েন করতে পারে অথবা অথবা জয়েন করার পরে সে ডিজেবল হতে পারে, এটা সিকনেস অসুস্থতা হয়ে ডিজেবল হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে ডিজেবল হতে পারে, ফর হোয়াটএভার রিজন, যে কোনো কারণেই ঘটুক না কেন, এরকম কয়জন ডিজেবল ওয়ার্কার আছে সেটা বসাবেন এখানে, 2 3 4 5 অথবা 0। হাউ মেনি ওয়ার্কার বিকাম ডিজেবল ফর এ ওয়ার্ক রিলেটেড রিজন। 33 নম্বর কোশ্চেনটা আপনাকে বুঝতে হবে, উপরেরটা ছিল ফর হোয়াটএভার রিজন, যে কোনো কারণেই হোক না কেন, সব বসবে এখানে। আর 33 নম্বরটা শুধু স্পেসিফিক বলছে ওয়ার্ক রিলেটেড রিজন, মানে অকুপেশনাল অ্যাক্টিভিটিস এর কারণে কোনো ডিজেবল হয়ে থাকে, পেশাগত যদি হয়ে থাকে, কাজ করতে গিয়ে ডিজেবল হয়ে থাকে, সেই সংখ্যাটা কত সেটা এখানে বসাইতে বলছে। ওকে, কাজ করতে গিয়ে ডিজেবল হয়ে গেছে এরকম কয়জন আছে, যদি 0 থেকে 0, 2 থেকে 2, 3 থেকে 3, হোয়াটএভার যা আছে সেটা বসাবেন। 34 নম্বরে, ডাজ দ্য ফ্যাসিলিটি রিকোয়ার HIV/AIDS টেস্ট at any time during employment, নিয়োগের সময় কি HIV/AIDS টেস্ট করা হয়? নো, নিয়োগের সময় কোনো ধরনের টেস্ট করা হয় না। Does the facility require other infection or illness test like hepatitis B at any time during employment, নিয়োগের সময় কি শ্রমিকদের কোনো হেপাটাইটিস বি অথবা ইলনেস টেস্ট বা ইনফেকশন টেস্ট, মানে কোনো ভাইরাস জাতীয় কোনো ইনফেকশন টেস্ট কি করা হয়? নো, কোনো ধরনের টেস্ট এরকম করা হয় না। Has the facility take a step to enable worker with HIV/AIDS to retain their work if they were medically able to, মানে হলো আপনি HIV/AIDS এ আক্রান্ত ছিল, এখন সে মেডিকেল টেস্ট নিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করে সে মেডিকেলি এখন ফিট হয়ে আসছে, এখন তাদের চাকরিতে দেওয়ার ব্যাপারে কি মালিক কি কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এটা কি বলবেন, কোন স্টেপ ব্যবস্থা গ্রহণ করছে এখানে? নট অ্যাপ্লিকেবল। কারণ হলো যারা এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে যারা HIV/AIDS এ আক্রান্ত ছিলেন বা আক্রান্ত আছেন এদেরকে যদি মেডিকেল সুস্থ হয়ে আসেন তাদেরকে আবার নিয়োগ দেওয়া হবে, এরকম কিছু বলা নাই, এটা নট অ্যাপ্লিকেবল হবে। Has the facility take a step to enable worker with infection or illness like hepatitis B to retain their worker if they were medically able to, মানে হেপাটাইটিস বি হয়েছে অথবা অন্য কোনো ইনফেকশনের অসুস্থ ছিলেন, এখন শারীরিকভাবে তারা সুস্থ, তাদেরকে একটা চাকরির ব্যাপারে কিছু মালিক কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? নট অ্যাপ্লিকেবল, এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। 38 নম্বরে, আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেলিং টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট নট কভার অলসো রিগার্ডিং ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশনের ব্যাপারে আইনে যে বিষয়গুলো রয়েছে এবং তার বাইরেও যদি অন্য কোনো বিষয় থাকে, মানে উপরে যে বিষয়গুলো রয়েছে তার বাইরেও যদি আইনে অন্য কোনো বিষয় থাকে সেটা কি তাদের মানতে ব্যর্থ? না, ডিসক্রিমিনেশনের ব্যাপারে উপরে যে বিষয়গুলো আমরা অ্যান্সার দিয়ে আসছি এবং আইনে যদি আরো কোনো বিষয় থাকে সেগুলো আমরা সবগুলো মানতে সক্ষম, আমরা ব্যর্থ নই, অ্যান্সার হবে নো। আর ডিসিপ্লিনারি মেজার ফর ওয়ার্কার ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, শাস্তিমূলক ব্যবস্থা কি আইনি প্রয়োজনীয়তা মেনে করা হয়? অবশ্যই, কারো ব্যাপারে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা লতে যেভাবে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে, বিধান রয়েছে, সেটা প্রপারলি মেনে তার বিরুদ্ধে কোনো একটা এমপ্লয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। When a disciplinary action is initiated against a worker, is that worker always informed, কোন শ্রমিকের ব্যাপারে কোনো এমপ্লয়ের ব্যাপারে যদি ডিসিপ্লিনারি অ্যাকশন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা কি তাকে অবহিত করা হয়? অবশ্যই অবহিত করা হয়, তাকে শোকজ নোটিশ দেওয়া হয়, সে অ্যান্সার দেয়, অ্যান্সার মনোমুগ্ধকর নাও হতে পারে, কমিটি গঠন করা হয়, কমিটি ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়, মালিক যে তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, অনেকবার তাকে ইনফর্ম করা হয় এবং টোটাল প্রসিজারের মধ্যে ওয়ার্কার ইনভলভ থাকেন। অ্যান্সার হবে ইয়েস। ডু ওয়ার্কার সাইন অর রিটেন রেকর্ড অফ ডিসিপ্লিনারি অ্যাকশন টেক এগেইনস্ট দেম, তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা কি রিটেন রেকর্ড রাখা হয়? অবশ্যই রিটেন রেকর্ড রাখা হয়। ওয়ার্কার সাইন অল রিটেন রেকর্ড, অবশ্যই তার সিগনেচার সহ রিটেন রেকর্ড রাখা হয়, ইয়েস হবে। ডু ওয়ার্কার হ্যাভ দ্য রাইট টু রেসপন্স টু অ্যান্ড অর অ্যাপিল এনি ডিসিপ্লিনারি ডিসিশন উইদাউট এনি নেগেটিভ রিপারকাশনস, মানে প্রতিদ্বন্দ্বী বা প্রতিক্রিয়া, রিপারকাশনস, নেগেটিভ রিপারকাশনস অর্থ হলো নেতিবাচক প্রতিক্রিয়া। যাই হোক, ডু ওয়ার্কার হ্যাভ দ্য রাইটস, ওদেরকে অধিকার রয়েছে টু রেসপন্স করার জন্য, আর আপিল মানে কি আপিল করার জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন, কারো শ্রমিকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন গ্রহণ করা হয় সেক্ষেত্রে তাকে মানে কি বলে এটাকে, মানে আপিল করার জন্য অথবা জেরা করার সুযোগ দেওয়ার জন্য তাকে কি এটা কি দেওয়া হয়, তাকে কি আপিল করার সুযোগ দেওয়া হয়?
যাতে করে কোনো ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া না হয়। ইয়েস, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়। ডু ওয়ার্কার হ্যাভ দ্য রাইট টু কনসাল্ট with and be represented either by a trade union or by worker representative when evaluate and contesting disciplinary action। কোন একটা এমপ্লয়ের বিরুদ্ধে যখন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়, তাহলে শ্রমিকদের কি সেই শ্রমিকদের কি অধিকার রয়েছে পরামর্শ নেওয়ার অথবা প্রতিনিধিত্ব করার ট্রেড ইউনিয়নের সদস্য অথবা অংশগ্রহণকারী কমিটির সদস্যের? ইয়েস। যখন ইনভেস্টিগেশন করা হয়, তখন শ্রমিক যদি চায় যে আমি এই তদন্ত কমিটিতে একজন অংশগ্রহণ কমিটির লোক রাখবো অথবা ট্রেড ইউনিয়নের লোক রাখবো অথবা ট্রেড ইউনিয়নের পরামর্শ নেব অথবা অংশগ্রহণকারী পরামর্শ নেব, এই অধিকার কি শ্রমিকদের রয়েছে? অবশ্যই রয়েছে। অ্যান্সার হবে ইয়েস। আর রিটেন রেকর্ড অফ ডিসিপ্লিনারি অ্যাকশন মেইনটেইন ইন ওয়ার্কার পার্সোনাল ফাইল, এই যে শাস্তিমূলক ব্যবস্থা রেকর্ড, এটা কি শ্রমিকদের পার্সোনাল ফাইলে রাখা হয়? ইয়েস, অবশ্যই রাখা হয়। ফর হাউ মেনি মান্থ আর রেকর্ড অফ ডিসিপ্লিনারি অ্যাকশন মেইনটেইন ইন ওয়ার্কার পার্সোনাল ফাইল, কয় মাস রাখা হয়? আসলে এটা মাস বলা যায় না, এটা হলো একটা শ্রমিক যেদিন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় সেদিন থেকে শুরু করে সে যতদিন পর্যন্ত এমপ্লয়ি হিসেবে থাকবে অথবা চলে যাবে, আমাদের ফাইল যতদিন থাকবে তার ফাইলের ভিতরে ততদিনই থাকবে। তো আমরা মিনিমাম 1 বছর 12 মাস দিয়ে রাখলাম, মানে এসএলসিবি রিকোয়ারমেন্ট হলে মিনিমাম 12 মাস থাকতে হবে, বাট আমাদের ফ্যাসিলিটির ফ্যাক্টরি নিয়ম অনুযায়ী আজীবন থাকবে। মানে একটা এমপ্লয়ি ডকুমেন্ট তো আমরা মিনিমাম কত বছর আর্কাইভ করি? 5 বছর আর্কাইভ করি, মিনিমাম তো 5 বছর থাকবে সে চলে যাওয়ার পর। আর সে যতদিন যে ফ্যাক্টরি থাকবে ততদিন তো থাকবে। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই দি লিগালি নট কভারেড রিগার্ডিং ডিসিপ্লিনারি অ্যাকশন, মানে হলো ডিসিপ্লিনারি অ্যাকশন সম্পর্কিত যে বিধানগুলো রয়েছে এবং আইনের বাইরেও যে বিষয়, মানে এর ভিতরে আইনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানতে ব্যর্থ হয়েছে। নো, ডিসিপ্লিনারি অ্যাকশন সম্পর্কে কোনো কিছু ফ্যাসিলিটি মানতে ব্যর্থ নয়। হ্যাজ দ্য ফ্যাসিলিটি ফেল টু ইমপ্লিমেন্ট এনি অ্যাপ্লিকেবল কোর্ট অর্ডার, আরবিট্রেশন অ্যাওয়ার্ড, কনসিলিয়েশন এগ্রিমেন্ট, সেটেলমেন্ট, তাহলে কি হলো? হ্যাজ দ্য ফ্যাসিলিটি ফেল, ফ্যাসিলিটি ব্যর্থ হয়েছে টু ইমপ্লিমেন্ট, মেনে চলতে, এনি অ্যাপ্লিকেবল কোর্ট অর্ডার, প্রযোজ্য আদালতের আদেশ, আরবিট্রেশন অ্যাওয়ার্ড, সালিসি পুরস্কার, কনসিলিয়েশন এগ্রিমেন্ট আর সেটেলমেন্ট, সমঝোতামূলক চুক্তি অথবা নিষ্পত্তি, এগুলোকে মানতে ব্যর্থ না, কারণ আদালতের কোনো আদেশ বা সালিসির কোনো রায়, রোয়েদাদ, সমঝোতামূলক চুক্তি, এগুলো ফ্যাসিলিটি মেনে থাকেন। ইজ দ্য ফ্যাসিলিটি ফেল, ফ্যাসিলিটি ব্যর্থ টু কমপ্লাই মানতে উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা, ফর ডিসিপ্লিন, হ্যারাসমেন্ট, অ্যাবিউজ পার্টেনিং, মানে সংশ্লিষ্ট টু নন প্রোডাকশন ওয়ার্কার অর অন সাইট সাবকন্ট্রাক্টিং ওয়ার্কার। এতক্ষণ তো আলোচনা করলাম প্রোডাক্টিভিটি ওয়ার্কার নিয়ে, যারা প্রোডাকশন সাথে সরাসরি জড়িত, কিন্তু যারা নন প্রোডাকশন ওয়ার্কার, যারা প্রোডাকশনের সাথে জড়িত নয়, তফসিল খতে যে ওয়ার্কার রয়েছে তাদের ক্ষেত্রে কি এগুলো মানতে ব্যর্থ? অথবা যারা সাবকন্ট্রাক্ট ওয়ার্কার তাদের ক্ষেত্রেও কি মানতে ব্যর্থ? না, সবার ক্ষেত্রে মানতে সক্ষম, সবার ক্ষেত্রে আইন সমান, সবার ক্ষেত্রে আমরা এগুলো মেনে থাকি। অ্যান্সার হবে নো। প্লিজ ডিসক্রাইব এনি কনসার্ন অর ডিফিকাল্টিস উইথ কোশ্চেন লিস্ট ইন দিস সেশন। এই সেশনে যে কোশ্চেন লিস্টগুলো আছে সেক্ষেত্রে আপনি কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা অথবা কোনো কনসার্ন আছে কিনা, পরামর্শ থাকলে নিচের বক্সে লিখতে পারেন, থাকলে লিখবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল। এই ওয়ার্কার ট্রিটমেন্টে ওনলি 49টা কোশ্চেন ছিল, আমি ট্রাই করেছি সর্বোচ্চ ডিসক্রাইব করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।